অনেকেরই ঘনকোণ বোঝার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, এটা জানি। তাহলে এটা আরেকবার দেখিয়ে দিই। কোনো একটা, তোমরা এটাকে শঙ্কু অঙ্কন করেছো, তাহলে শঙ্কুর যেটা শীর্ষকোণ সেটা একটা ঘনকোণ। তাহলে দেখো শঙ্কুর যেটা ভূমিতল, এটা তল একটা তল কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় ঘনকোণ। আর একটা রেখা কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা সাধারণ সমতলিক কোণ। এখানেও দেখো এটা সাহিত্য অবস্থায় আছে, তো এই তলটা এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে এটা একটা ত্রিমাত্রিক কোণ। তো এই ত্রিমাত্রিক কোণ এটাই ঘনকোণ। এবার এই তলের দিক হলো তলের সাথে লম্ব দিকটাই তলের দিক। তাহলে এই দূরত্ব ভেক্টর এবং তলের সাথে লম্ব যে ভেক্টরটা, ওটা যদি একই দিকে হয় তাহলে ওমেগা সমান ঘনকোণের মান ওমেগা ইকুয়াল টু ওই ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ S/r², এটা করতে পারি। আর যদি এই তলটা তির্যকভাবে অবস্থিত হয়, অর্থাৎ যেটা আর ভেক্টর, সেই আর ভেক্টরের দিকে ক্ষেত্রফলের দিকটা না হয়ে তার সাথে কোনো একটা কোণে অবস্থিত হয়, ক্ষেত্রফলের দিক বলতে বোঝায় ওই তলের সাথে লম্ব দিকটাই ক্ষেত্রফলের দিক। তাহলে ক্ষেত্রফলের দিকটা যদি আর ভেক্টরের দিকে না হয়ে তার সাথে কোনো একটা কোণ করে অবস্থিত হয়, এখানে দেখিয়েছি থিটা কোণ করে অবস্থিত, তাহলে ঘনকোণ পরিমাপের জন্য ওই ক্ষেত্রফলের আর ভেক্টরের দিকে উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে এস এর আর ভেক্টরের দিকে উপাংশ এস কস থিটা। তাই এখানে ঘনকোণের পরিমাপ হবে ওমেগা ইকুয়াল টু এস কস থিটা বাই r²। এবার গাউসের উপপাদ্যের কতগুলো প্রয়োগ। একটা দীর্ঘ ঋজু পরিবাহীতে যদি আধান সুষমভাবে বণ্টিত থাকে, তাহলে সেই পরিবাহী থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান কত, এটা নির্ণয়ের জন্য গাউসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি। এই যে পরিবাহী তারটা দুদিকে তীর চিহ্ন দিয়েছি বলতে এটা এদিকেও অনেক দূর বিস্তৃত আছে, এদিকেও অনেক দূর বিস্তৃত আছে। কোথায় বলা হবে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। ঋজু মানে খাড়া বা স্ট্রেট লাইন, এরকম বোঝায়। তাহলে এই আর দূরত্বে অবস্থিত বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। আমি কি করলাম, এই আর ব্যাসার্ধের এবং এই পরিবাহীকে অক্ষ কল্পনা করে আর ব্যাসার্ধের একটা চোঙাকৃতি তল কল্পনা করলাম, মানে লম্ববৃত্তাকার চোঙ। এটা একটা তল কল্পনা করে নিলাম, এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি তলটা। তাহলে দেখো লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে তল, তার তিনটা অংশ রয়েছে। একটা বক্রতল এই চারপাশে ঘিরে রেখেছে, আর উপরে একটা সমতল বৃত্তাকার তল, আর নিচে একটা সমতল বৃত্তাকার তল। এবার স্পষ্টত বুঝতে পারছ বক্রতলের প্রতিটি বিন্দুতেই প্রাবল্যের মান সমান হবে, কারণ এই পরিবাহী তার থেকে দূরত্ব সমান, আর পরিবাহী তার থেকে প্রতিটা তলের প্রতিটি জায়গায় লম্বভাবে অবস্থিত, অর্থাৎ প্রতিটি জায়গা একই রকম। তাই একই রকম হওয়ার জন্য এখানে এই পরিবাহী তার থেকে আর দূরত্বে এই বক্রতলের প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখা। অর্থাৎ পরিবাহী তার থেকে যে বলরেখাগুলো নির্গত হয়, সেই বলরেখাগুলো তো পরিবাহীর এই তার থেকে লম্বভাবে নির্গত হলে এই বক্রতলকে সোজাসুজি এসে লম্বভাবে ছেদ করবে, অর্থাৎ তড়িৎ বলরেখার দিক হবে এই তল থেকে বাইরের দিকে। যদি এটা পরিবাহীটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, সেক্ষেত্রে পরিবাহী তার থেকে বলরেখা উৎপন্ন হয়ে সোজা এসে লম্বভাবে এই তলকে ছেদ করে বাইরে চলে যাবে। তাই এখানে আর ভেক্টরের যেটা দিক, অর্থাৎ দূরত্ব ভেক্টরের দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক পাই আমরা। আর স্পষ্টতই এই পরিবাহী তার থেকে যদি লম্বভাবে বলরেখা নির্গত হয়, সেটা এইভাবে এই বক্রতলের দিকে যাবে, কখনোই কিন্তু এই বৃত্তাকার তলের দিকে যাবে না, কারণ পরিবাহী তার থেকে লম্ব টানা মানে সেটা এই বক্রতলের মধ্য দিয়েই যাবে। বৃত্তাকার তলের দিকে গেলে সেটা তির্যকভাবে হয়ে যাবে। আর আমরা জানি তড়িৎ বলরেখা পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়, তাই বৃত্তাকার তলের মধ্য দিয়ে কোনো তড়িৎ বলরেখা যাবে না। অর্থাৎ এই দুই বৃত্তাকার তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বলা হয়, তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। এবার দেখো এই বদ্ধতলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স আমরা নির্ণয় করব, যেটা গাউসের উপপাদ্যতে নির্ণয় করা হয়। এটা নির্ণয় করার জন্য বদ্ধতলের দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ নির্ণয় করতে হবে।
বদ্ধ তলের দ্বারা আবদ্ধ আধান কত হবে? তো ধরে নিই পরিবাহীটিতে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, অর্থাৎ একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান রয়েছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে অংশটা কল্পনা করেছি এর দৈর্ঘ্য যদি এল হয়, তার দ্বারা আবদ্ধ পরিবাহীর দৈর্ঘ্য এল হবে। তাই এল দৈর্ঘ্যে যে আধানটা রয়েছে সেটাই ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধান, বদ্ধতলের অভ্যন্তরের আধান হবে। তাহলে পরিবাহীর এল দৈর্ঘ্যে অবস্থিত আধান কিউ ধরেছি, কিউ ইকুয়াল টু ল্যামডা এল, মানে একক দৈর্ঘ্যে আধান ল্যামডা আর এল দৈর্ঘ্যে আধান ল্যামডা এল। তাহলে এই আধানটাই ওই বদ্ধতল দ্বারা আবদ্ধ আধানের পরিমাণ বোঝায়। এবার গাউসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারবো। গাউসের উপপাদ্য অনুযায়ী কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট আধান সমান কিউ বাই ইপসাইলন জিরো। যদি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন জিরো হয়, অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ভাবা হয়, কিছু না উল্লেখ থাকলে বা শুধুমাত্র প্রমাণের ক্ষেত্রে আমরা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ধরে প্রমাণটি করি। তা এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস এটার দ্বারা বোঝায় ওই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখা। এটা তড়িৎ ফ্লাক্স যখন বোঝানো হয়েছে সেখানে নিশ্চয়ই বুঝেছো। আর এই চিহ্নটা কোনো কোনো বইতে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ক্লোজ চিহ্নটা দিয়ে সারফেস লেখা থাকে, সেটাও যা, আর ডাবল ইন্টিগ্রেশন দিয়ে ক্লোজ চিহ্ন দিয়ে সারফেস লেখা থাকে, এটাও তাই। দুটোই সারফেস ইন্টিগ্রেশনেই বোঝায়। এই ক্লোজটি দেওয়ার অর্থ হলো যে বদ্ধতল বোঝায়, আর ক্লোজ না দিলে বদ্ধতল বোঝায় না। শুধুমাত্র ডাবল ইন্টিগ্রেশন এস লিখলে ওটা শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশন বোঝায়। তাহলে এটা গাউসের উপপাদ্য থেকে পেলাম। আবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে, মানে তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে আমরা কি পাই? তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে পাই যে ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ এই বক্রতলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো ই। বক্রতলের বিন্দু পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর অর্থ বোঝায় বক্রতলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই, এটা বোঝায়। তাহলে সমগ্র বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে গেলে ওই কে গুণ করতে হবে 2πr/l দিয়ে, মানে একক ক্ষেত্রফলের তড়িৎ ফ্লাক্স ইন্টু সমগ্র ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল। তাই আবার লেখা হয়েছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু ই ইন্টু 2πr/l। তাহলে কেন এই বৃত্তাকার তল দুটোর মধ্য দিয়ে নির্ণয় করা হলো না? কারণ এদের মধ্যে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, ওটা আগেই বলেছি। পরিবাহী তার থেকে লম্বভাবে বলরেখাগুলো নির্গত হয়, অর্থাৎ কোনো বলরেখাই এই বৃত্তাকার দুই তল ভেদ করে যাবে না। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স হবে এটা। এবার দেখো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন জিরো, আবার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু ই ইন্টু 2πr/l। তাহলে ডান পক্ষ দুটো সমান করতে পারি, ই ইন্টু 2πr/l ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন জিরো। এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে ই সমান লিখি, ই ইকুয়াল টু 2πr/l দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার কিউর জায়গায় কিউ সমান ল্যামডা এল, তাই এখানে ল্যামডা এল বসিয়ে দেওয়া হয়েছে, ল্যামডা এল বাই 2πr/l ইপসাইলন জিরো। এবার দেখো আমরা শুধুমাত্র ইপসাইলন জিরোর মান বসানোর থেকে যেটা সুবিধা বোধ করি সেটা হলো 1/4 ইপসাইলন জিরোর মান বসানো, কারণ এটা বহু জায়গায় ব্যবহার করতে হয় আর এর মানটা মুখস্থ থাকে 9 × 10⁹। তাহলে 1/4 ইপসাইলন জিরোকে আলাদা করি। এখানে তো উপরে কিছু 1কে লিখতেই পারি কারণ উপরে আরও অন্য সংখ্যা রয়েছে। তাহলে 1 নিচে লিখলাম 4 ইপসাইলন জিরো। এবার কি বাড়তি লেখা হয়েছে? নিচে ছিল 2, নিচে 4 এনেছি, তাহলে উপরে আরেকটা 2 দিতে হবে। পাই ছিল, পাই আছে, ইপসাইলন জিরো ছিল, ইপসাইলন জিরো আছে, তাহলে উপরে 2 আসছে, আর দেখো এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু ল্যামডা থাকছে, 2 ল্যামডা, আর নিচে আর পড়ে থাকছে 2 ল্যামডা/r। তাহলে এটাই হলো কোনো অসীম দীর্ঘ পরিবাহী থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এটা যদি ভেক্টরিক্যালি দেখানো হয় তাহলে ভেক্টর চিহ্নের সাহায্যে এইভাবে প্রকাশ করা হবে, ই ভেক্টর ইকুয়াল টু 1/4 ইপসাইলন জিরো ইন্টু 2 ল্যামডা/r আর ইউনিট। তো এখানে স্পষ্টতই 1/4 ইপসাইলন জিরো এটা ধ্রুবক, ল্যামডা অর্থাৎ তারের প্রতি একক দৈর্ঘ্যে যে আধান সেটাও ধ্রুবক,
তাহলে ইটার কার উপর নির্ভর করছে? আর এর উপর। কীভাবে নির্ভর করবে? না এই ধ্রুবকগুলো বাদ দিলে ভেরিয়েশন পেয়ে যাবো, ই ভ্যারাইজ উইথ 1/r, অর্থাৎ আর এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। আর ব্যস্তানুপাতে পরিবর্তিত হলে লেখচিত্র কীরূপ হয়? সমপরাবৃত্তাকার। তাহলে এদিকে যদি আরকে প্লট করা হয়, এদিকে যদি ইকে প্লট করা হয়, লেখচিত্রটা হবে সমপরাবৃত্তাকার। আর বাড়লে ই এর মান কমতে থাকবে। আর এদিকটাও টেনেছি এই কারণেই, কারণ ছবিটা আরেকবার লক্ষ্য করো, যে কোনো দিকে যদি আমি আর পরিমাপ করি, দূরত্ব পরিমাপ করি, তার একটা নেগেটিভ দিকেও থাকবে। আমি যে কোনো দিকে পরিমাপ করতে পারি, আর দূরত্বটা যেদিকে পরিমাপ করছি পজিটিভলি, তার উল্টো দিকে নেগেটিভ মানও থাকবে। তাহলে আর এর নেগেটিভ দিকে যখন আমরা পার্ট নেব, তখনও দেখা যাবে যে যত দূরত্ব বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কমতে থাকবে। এটা গাউসের উপপাদ্যের আরেকটি প্রয়োগ। এটা একটা সুষমভাবে আহিত ফাঁপা গলীয় খোলক, এটা অর্থাৎ অভ্যন্তর ভাগ ফাঁকা, আর এটা একটা পরিবাহী খোলক যেটা সুষমভাবে আহিত, অর্থাৎ এর সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব একই থাকবে, ওটা ধরে নিচ্ছি সিগমা। আর এই ফাঁপা খোলকটার ক্ষেত্রফল ধরে নিই, না ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ফাঁপা খোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর হলে এর ক্ষেত্রফল কত হবে? এস ইকুয়াল টু 4πr² হবে এই ফাঁপা খোলকটার ক্ষেত্রফল। এবার খোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, তার জন্য গাউসের উপপাদ্য প্রয়োগ করব। তো বাইরে অবস্থিত একটা বিন্দু কল্পনা করলাম পি, আর পি বিন্দুটা ওই ফাঁপা খোলকের কেন্দ্র থেকে দূরত্ব আর, এটা দেওয়া থাকবে। তাহলে আর দূরত্বে প্রাবল্যের মান কত এটা বের করতে হবে। তো আমি এখানে একটা গাউসীয় তল কল্পনা করব, অর্থাৎ এমন সুবিধাজনক তল নেব যার বেশিরভাগ বিন্দুতেই প্রাবল্য, যদি সম্ভব হয় সব বিন্দুতেই প্রাবল্যের মানটা যাতে সমান থাকে। তাহলে দেখো স্পষ্টতই আমরা এই পি বিন্দুকে রেখে যদি আর ব্যাসার্ধের একটা গোলীয় তল কল্পনা করি যার কেন্দ্রবিন্দু ওই ও, তাহলে অবশ্যই এই তলের প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে, কারণ ও বিন্দু থেকে প্রতিটি বিন্দু দূরত্ব একই রকম আর, ও বিন্দু থেকে প্রতিটি বিন্দু দূরত্ব আর, তাহলে সব দিকের বিন্দুগুলো একই রকমভাবে ওই ফাঁপা গলীয় খোলকের সাপেক্ষে একই রকমভাবে একই দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ প্রতিটি বিন্দুতে প্রাবল্য একই হবে। তাই আমি ধরে নিচ্ছি যে পি বিন্দুতে প্রাবল্য ই, এটাই হলো গাউসীয় তল। এবার গাউসীয় তলটার ক্ষেত্রফল, এটা যেহেতু ব্যাসার্ধ স্মল আর, তাই ক্ষেত্রফল হবে 4πr²। যেটা সাপ্লাই করা থাকবে সেটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব। সুষমভাবে আহিত পরিবাহী গলীয় খোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটা জানা থাকবে, এর সাহায্য নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবার গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান কত হবে? সিগমা বলতে বোঝায় একক ক্ষেত্রফলে অবস্থিত আধান, আর ওই ফাঁপা খোলকটার পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ফাঁপা খোলকের মোট আধান কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4πr²। ওই ফাঁপা খোলকের পৃষ্ঠে মোট যে পরিমাণ আধান রয়েছে সেটাই ওই গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান। এই যে ফাঁপা খোলকের পৃষ্ঠে যে আধানটা রয়েছে সেটা হলো সিগমা ইন্টু 4πr², একক ক্ষেত্রফলের আধান ইন্টু সমগ্র ক্ষেত্রফল। এই যে আধানটা, এটা কিউ ধরেছি, ওই কিউ আধানটাই রয়েছে গাউসীয় তলের অভ্যন্তরে আধান, মোট আধান হিসাবে। তাহলে গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু 4πr²। এবার গাউসের উপপাদ্যের সাহায্যে পাই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু q/ε0, অর্থাৎ সমগ্র বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সমান q/ε0। কোনো মাধ্যম উল্লেখ না থাকলে শূন্য মাধ্যম, বা প্রমাণের ক্ষেত্রে আমরা শূন্য মাধ্যমে লিখি। আবার দেখো তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে কি পাবো, এখানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে অর্থাৎ গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, ই বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, আর গাউসীয় তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4πr² তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? ই ইন্টু 4πr², অর্থাৎ ওইটাই আমি লিখেছি তড়িৎ ফ্লাক্সের ধারণা থেকে লিখছি
যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস অর্থাৎ সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান ই ইন্টু 4πr²। এবার দেখো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান এটা পেয়েছি, আবার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান এটা পেয়েছি। তাহলে ডান পক্ষ যদি সমান করি ই ইন্টু 4πr² ইকুয়াল টু কিউ বাই ইপসালন জিরো, এটা আগে লিখলাম কারণ ইটা বের করতে হবে। তাহলে ই বাম দিকে রেখে বাকি সবকে ডান দিকে নিয়ে এলে পাচ্ছি কিউ বাই 4πr² ইপসালন জিরো। এখানে কিউর মানটা বসিয়ে দিই সিগমা ইন্টু 4/R², সিগমা ইন্টু 4/R²। তো এটাকেও আমরা সাজাতে পারি 1/4πε0 সামনে রাখলে, দেখো 4πε0 নিচে ছিল তো ওটাকে সামনে নিয়ে এলাম, তাহলে উপরে পড়ে থাকলো 4πR² সিগমা আর তলায় পড়ে থাকলো R², স্মল r²। তো এটা কোথাও কোথাও এরকম ফর্মেও লেখা হয় যখন মান নির্ণয়ের প্রয়োজন হয়, আর অনেক ক্ষেত্রে এরকম ছোট ফর্মেও লেখা হয়। তো এখানে অনেক কিছু ক্যান্সেল হবে, দেখো 4 ক্যান্সেল হবে, পাই ক্যান্সেল হবে, তো সব কিছু ক্যান্সেল করলে উপরে পড়ে থাকবে সিগমা R² বা ইপসালন জিরো স্মল r²। এই ছোট ফর্মটাও লেখা হয়। তাহলে এখানে এটাও যদি ভেক্টরিক্যালি দেখানো হয় ই ভেক্টরের অভিমুখ হবে ওই যেটা দূরত্ব ভেক্টর আর তার অভিমুখে, কখন যদি খোলকটা পজিটিভলি চার্জড হয়, যদি খোলকটা পজিটিভ আধানে আহিত হয় সেই ক্ষেত্রে এই আর ভেক্টরের যেটা দিক হবে এই পি বিন্দুতে যে তড়িৎ বলরেখা অতিক্রম করবে সেই তড়িৎ বলরেখার দিকটাও সেই দিকেই হবে, অর্থাৎ আর ভেক্টরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেটা ভেক্টর চিহ্ন ব্যবহার করলে ডান দিকে আর ইউনিট ভেক্টর দেওয়া হচ্ছে, এর দ্বারা বোঝায় যে ই ভেক্টরের অভিমুখ হলো আর ভেক্টরের অভিমুখে। আর যদি খোলকটা নেগেটিভলি চার্জড হয় অর্থাৎ নেগেটিভ আধানে আহিত হয় সেক্ষেত্রে আর ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে হবে ই ভেক্টরের দিক, তখন এই রাশিটার সামনে মাইনাস চিহ্ন আনতে হবে, মাইনাস দিলে বোঝাবে আর ভেক্টর যেদিকে তার বিপরীতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তখন হয়ে যাবে এই ভিতরের দিকে পরিবাহীর দিকে। এবার যদি এই যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয়েছে ওটা পরিবাহীর পৃষ্ঠে অবস্থিত হয়, অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে তখন আমাকে এই ধারণা থেকে এগোতে হবে, আগে এটা প্রমাণ করব তারপর বলবো যে পি বিন্দুটা পরিবাহীর পৃষ্ঠে অবস্থিত হলে তখন কি হবে, স্মল আর সমান ক্যাপিটাল আর হয়ে যাবে, কারণ এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এবার এটা কমতে কমতে পি বিন্দু এখানে চলে এলে স্মল আর এর দৈর্ঘ্যটা হয়ে যাবে ক্যাপিটাল আর এর সাথে সমান। তাহলে যে ফর্মুলাটা আমরা পেলাম সেখানে স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর বসিয়ে দেওয়া হয় তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মানটার ক্ষেত্রেই বলছি ক্যাপিটাল আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, ই সমান পড়ে থাকবে সিগমা বাই ইপসালন জিরো, এখানে করেছি ই সমান পড়ে থাকবে সিগমা বাই ইপসালন জিরো। আর ভেক্টরিক্যালি দেখালে ই ভেক্টর ইকুয়াল টু সিগমা বাই ইপসালন জিরো ইন্টু আর ইউনিট, এটা হবে। তাহলে পরিবাহী খোলকটির পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ই ইকুয়াল টু সিগমা বাই ইপসালন জিরো আর ইউনিট। এবার তৃতীয় ক্ষেত্রে যদি ওই পি বিন্দুটা পরিবাহী খোলকের মানে ভিতরে ঢুকে যায়, অর্থাৎ ওই ফাঁপা পরিবাহী খোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য যদি নির্ণয় করতে হয় তাহলে সেখানেও একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। আর ব্যাসার্ধের এটা হলো ফাঁপা পরিবাহী খোলক, এটা চার্জড অর্থাৎ আহিত, আর অভ্যন্তরে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের জন্য ও বিন্দুকে কেন্দ্র ভেবে আর ব্যাসার্ধের আর একটা গোলীয় তল কল্পনা করা হলো, এটাই হলো গাউসীয় তল। তো এর ক্ষেত্রে আমি প্রথমত গাউসের উপপাদ্য কাজে লাগাবো। এর অভ্যন্তরে আধান যদি কিউ হয়, এর অভ্যন্তরে অ্যাকচুয়ালি কোনো আধান নেই কিন্তু আমি ধরে নিচ্ছি যে এর অভ্যন্তরে আধান কিউ আছে, তাহলে এর পি বিন্দুতে প্রাবল্য যদি ই ধরা হয় তাহলে কি সম্পর্ক পাই দেখো, গাউসের উপপাদ্য কাজে লাগালে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান পাওয়া যাবে কিউ বাই ইপসালন জিরো, যেখানে কিউ হবে গাউসীয় তলের অভ্যন্তরে আধান। আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা থেকে সে আগের মতো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে গাউসীয় তলের ক্ষেত্রফল তো 4πr², এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স গাউসীয় তলের ক্ষেত্রফল 4πr², তাহলে গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স গুণিত
গাউসীয় তলের ক্ষেত্রফল, অর্থাৎ ই ইন্টু 4πr²। তো দুটোই যদি বামপক্ষ একই হয় ডান পক্ষটা সমান করতে পারি। ডান পক্ষ সমান করলে ই ইকুয়াল টু 4πr², ই ইন্টু 4πr² ইকুয়াল টু Q/ε0। এবার এখান থেকে ই সমান পাই Q/4πr²ε0। এবার বলবো এখানে গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান আছে কি? নেই। সমগ্র আধান এই পরিবাহী খোলকের পৃষ্ঠতলে রয়েছে। আমরা জানি আধান পরিবাহীর উপরিতলে অবস্থান করে, তাই এর অভ্যন্তরে কোনো আধান নেই। অভ্যন্তরে কোনো আধান না থাকার জন্য কিউ ইকুয়াল টু 0। এবার কিউ ইকুয়াল টু 0 হলে ই ইকুয়াল টু 0 হয়। তো এইভাবে গাউসীয় তলের অভ্যন্তরে আধান কিউ ধরে সবশেষে বলতে হবে গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধান 0, সুতরাং ই ইকুয়াল টু 0। মানে আমাকে তো গাউসের উপপাদ্য কাজে লাগাতে হবে। যদি প্রথমেই ধরে নিই যে ই 0 তাহলে কিউ 0, তাহলে ই সমান আমি কীভাবে দেখাবো? তাই এটা গাউসীয় তলের অভ্যন্তরে আধান কিউ ধরে সবশেষে বলা হবে কিউ ইকুয়াল টু 0 হওয়ার জন্য ই ইকুয়াল টু 0। এবার ওই ফাঁপা সুষমভাবে আহিত পরিবাহী খোলকের পৃষ্ঠে যদি তড়িতাধান থাকে, আহিত খোলক, তাই তড়িতাধান থাকবে। ওই তিনটা ক্ষেত্রে লেখচিত্র যদি আমি একত্রে করি তাহলে এরকম হবে। তা আমরা বুঝতে পারলাম যে খোলকের কেন্দ্রবিন্দু থেকে ওর পৃষ্ঠতল অর্থাৎ ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব পৌঁছানোর আগেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 থাকবে, কারণ এই ফাঁপা খোলকের পৃষ্ঠে অভ্যন্তরে আধান প্রাবল্যের মান আমরা পেলাম 0। তাই কেন্দ্র থেকে যদি দূরের দিকে ক্রমশ সরি, যতক্ষণ না ওর পৃষ্ঠতল পর্যন্ত পৌঁছাবো, এই দূরত্বটা যতক্ষণ না ওই আর এর সমান হবে ততক্ষণ পর্যন্ত প্রাবল্য 0 থাকবে। প্রাবল্য দেখো উপর দিকে উঠে নি, অর্থাৎ লেখচিত্রটা এই রেখা বরাবর আসছে, এক্স অক্ষ বরাবর। এবার আর বিন্দুতে পৌঁছে যাওয়া মানে খোলকের পৃষ্ঠতলে পৌঁছে যাওয়া। খোলকের পৃষ্ঠতলে পৌঁছাতেই প্রাবল্যের মান সর্বোচ্চ হয়ে যাচ্ছে, যেটা পৃষ্ঠতলের প্রাবল্যের মান σ/ε0, এই মানটা লাভ করছে। তারপর যখন দূরত্ব ওর পৃষ্ঠতল থেকে আরও বাইরের দিকে চলে যাবে বিন্দুটা, তখন পৃষ্ঠতলের প্রাবল্যের থেকে প্রাবল্য ক্রমশ কমতে থাকবে, যেটা প্রথম প্রমাণে দেখিয়েছি। ওটা ই ভ্যারাইজ উইথ 1/r² হয়েছিল। এই যে প্রথম প্রমাণে যেটা দেখিয়েছি ই ইকুয়াল টু σ/r²/ε0r²। এখানে σ/r², ε0 এগুলো ধ্রুবক, তাই ই ইকুয়াল টু ই ভ্যারাইজ উইথ 1/r²। অর্থাৎ এটা আর বাড়লে কি ই কমতে থাকবে, তো এখানেও আর বাড়লে ই কমতে থাকবে, অর্থাৎ r² সাথে ব্যস্তানুপাতিক ই। আবার বিপরীত দিকে যেদিকে আমি আর দূরত্ব মাপবো তার বিপরীত দিকেও তো দূরত্ব পাবো, নেগেটিভের দিকে। যে কোনো দিকে যেদিকে আমরা আর এর পজিটিভ দিক ভাববো তার বিপরীত দিকটা হবে আর এর নেগেটিভ দিক। তাহলে ওই দিকটার জন্যও লেখচিত্র অঙ্কন করেছি। তাহলে নেগেটিভ দিকে যদি যায় সেক্ষেত্রেও পরিবাহীর পৃষ্ঠতলে পৌঁছানোর আগে পর্যন্ত ক্ষেত্র প্রাবল্যের মান 0 থাকবে। এবার পৃষ্ঠতলে পৌঁছে গেলে ক্ষেত্র প্রাবল্য সর্বোচ্চ হবে, অর্থাৎ σ/ε0। তাই লেখচিত্রটা হঠাৎ উঠে যাচ্ছে। তারপর যত আরও দূরত্ব বাড়তে থাকবে তত ক্ষেত্র প্রাবল্যের মান কমতে থাকবে, ই ভ্যারাইজ উইথ 1/r², এইভাবে। এবার সুষমভাবে আহিত একটা অসীম বিস্তৃত পাতের জন্য পাত থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কত? এখানে দূরত্ব বলতে কিন্তু লম্ব দূরত্বই বোঝায়, পাত থেকে লম্ব দূরত্ব। সেই পাত থেকে আর দূরত্বে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে, এটা গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে। আর এই পাতটা অসীমভাবে বিস্তৃত, কিন্তু অসীম পর্যন্ত আঁকা মানে তখন কোনো বাউন্ডারি দিতে পারবো না, আর বাউন্ডারি না দিলে তো এটা কোনো একটা পাত বলে বুঝাবে না, তাই এখানে আমাকে বাউন্ডারি লাইন টানতে হয়েছে। কিন্তু এটা অসীম বিস্তৃত পাত হিসাবে কল্পনা করতে হবে, মানে সব দিকে অনেক অনেক বেশি দূর পর্যন্ত বিস্তৃত হলেই সেটা অসীম বিস্তৃত। অ্যাকচুয়ালি অসীম বিস্তৃত পাত নিয়ে তো আমরা কাজ করতে পারি না, তাহলে এটা নিশ্চয়ই অনেক বড় পাত, অনেক বড় একটা ধাতব পাত। তা থেকে আর দূরত্বে ই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এইখানেও একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। এখানে গাউসীয় তলটা হবে পিলবক্স আকৃতির। পিলবক্স কীরকম? এখান থেকে দেখো আর দূরত্বে একটা বিন্দু নিচ্ছি, আর বিপরীত দিকেও আর দূরত্বে আর একটা বিন্দু নিয়েছি, কিউ বিন্দু। এবার পি বিন্দুতে একটা
ওই আর দূরত্বের সাথে বৃত্তাকার তল কল্পনা করছি, যার ক্ষেত্রফল ডেল্টা এস আর দূরত্বের সাথে লম্ব দিকে বৃত্তাকার তল কল্পনা করছি। অ্যাকচুয়ালি এই বৃত্তাকার তলটার দিকটা হলো আর ভেক্টরের দিকেই, মানে বৃত্তাকার তলটা আর এই দূরত্বের সাপেক্ষে লম্বভাবে অবস্থিত। তো এর ক্ষেত্রফল ডেল্টা এস ধরছি। আর কিউ বিন্দুকে কেন্দ্র করেও একটা বৃত্তাকার তল কল্পনা করলাম, যেটা আর এর সাথে আর তলটা লম্বভাবে আর ভেক্টরটা লম্বভাবে ছেদ করছে তলটাকে, তার ক্ষেত্রফল ডেল্টা এস টু। এবার এই দুটি বৃত্তাকার তল নিয়ে একটা লম্ব বৃত্তাকার চোঙ কল্পনা করলাম, লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি অংশটা ওই আহিত পরিবাহীর কতটা অংশকে আবদ্ধ করেছে, না তার ক্ষেত্রফলও ওই ডেল্টা এসেই হবে। স্পষ্টত ওই প্রতিটি প্রস্থচ্ছেদ, লম্ব বৃত্তাকার চোঙের প্রতিটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ডেল্টা এই সমানই হবে, ডেল্টা এস হবে। তাহলে এটাই হলো গাউসীয় তল। অর্থাৎ দেখো, গাউসীয় তল দ্বারা যে পরিবাহীর যে অংশটা আবদ্ধ রাখা হয়েছে তাতে যে পরিমাণ আধান রয়েছে সেটাই হবে গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান। তাহলে পরিবাহী এই তলটিতে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলে অবস্থিত মোট আধান স্মল কিউ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু ডেল্টা এস। এটাই গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান। আর এটা গাউসীয় তল কল্পনা করেছি সুবিধাজনকভাবে, কারণ অন্য কোনো প্রকার গাউসীয় তল, গোলীয় গাউসীয় তল বা অন্য কোনো প্রকার এখানে অঙ্কন করা অসুবিধাজনক, অঙ্কন করা যাবে না। এখানে দেখো পি বিন্দুতে প্রাবল্য ই, অর্থাৎ এই যে ডেল্টা এস ক্ষেত্রফলের সব বিন্দুতেই প্রাবল্যের মান ই হবে, কারণ এই পৃষ্ঠতল থেকে সব এই তলটার প্রতিটি বিন্দুর দূরত্ব সমান রয়েছে, আর পৃষ্ঠতলটা তো অসীমভাবে বিস্তৃত, তাহলে প্রতিটা বিন্দুর জন্য পৃষ্ঠতলটা একই রকম। তাই এই এই পৃষ্ঠতলটার নাম দিয়েছি S3, এই পৃষ্ঠতলের নাম S1। এটা এই বক্রতলটা যেটা লম্ববৃত্তাকার চোঙের বাইরের বক্রতল, এই বক্রতলটা S2 নাম দিয়েছি, আর এটা S3। তাহলে S3 তলের প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান ই হবে। অনুরূপভাবে এইদিকেও তড়িৎ বলরেখা যাবে, কারণ এই যে সমতল পাতটা, এই পাত থেকে লম্বভাবে তড়িৎ বলরেখা নির্গত হয়, তাহলে লম্বভাবে তড়িৎ বলরেখা এসে S3 তলকেও ছেদ করবে, এর মধ্য দিয়েও তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। আবার এই দিকেও লম্বভাবে তড়িৎ বলরেখা নির্গত হয়ে S2 তলকে ছেদ করবে, অর্থাৎ এর মধ্য দিয়েও তড়িৎ ফ্লাক্স পাবো। অর্থাৎ এই S1 তল আর S3 তল এই দুটোর মধ্যে আমি তড়িৎ বলরেখা অতিক্রম করবে এটা দেখতে পাচ্ছি, তাই দুটোর জন্য তড়িৎ ফ্লাক্স পাবো। কিন্তু এই S2 তলের মধ্য দিয়ে কোনো তড়িৎ বলরেখা যাবে না, কারণ এই পৃষ্ঠ থেকে লম্বভাবে বলরেখা নির্গত হচ্ছে, কোনো বলরেখাই S2 তলকে ছেদ করবে না, অর্থাৎ S2 তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, সেটা দেখাবো। আর এই দূরত্বটাও তো আর, তাহলে এই S1 তলের প্রতিটি বিন্দুতেও প্রাবল্য এর মতোই হবে ই। এবার গাউসের উপপাদ্য প্রথমে কাজে লাগাই। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন জিরো। এবার এই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনটাকে প্রতিটা সারফেসের জন্য আমি আলাদা আলাদা করে লিখছি। এখানে তিনটা সারফেস কল্পনা করেছি, S1 সারফেস, S2 সারফেস, S3 সারফেস। তো S1 সারফেসের জন্য লিখছি, আর ক্লোজ লিখছি না, তখন পৃথক পৃথক খণ্ড খণ্ড সারফেস হচ্ছে, প্রত্যেকটা সারফেস তো আর পৃথকভাবে ক্লোজ নয়। তাই S1 সারফেস ইন্টিগ্রেশন S1 ই ডট ডিএস মানে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বোঝায়। সারফেস ইন্টিগ্রেশন S2 ই ডট ডিএস মানে এই বক্রতল যেটা ঘিরে রেখেছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশটাকে, তার মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। আর সারফেস ইন্টিগ্রেশন S3 ই ডট ডিএস বলতে বোঝায় S3 তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটাই হলো ওই সমগ্র তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের তিনটা পার্ট। এটা সমান কিউ বাই ইপসাইলন জিরো। এবার স্পষ্টতই যেহেতু S2 তলের মধ্য দিয়ে কোনো তড়িৎ বলরেখা যাচ্ছে না, এই বাইরের তলটা যেটা ঘিরে রেখেছে, তাই S2 তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। এখানে দিয়েছি শূন্য, পরে আলাদা করে লিখেছি। স্পষ্টতই সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু জিরো। আবার দেখো, এই দুটো তলের প্রতিটি বিন্দুতে, এই S1 তল আর S3 তলের প্রতিটি বিন্দুতে প্রাবল্য ই, অর্থাৎ এর মধ্যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই, তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই ইন্টু ডেল্টা এস হবে। এক্ষেত্রেও তাই, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই, তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে ই ইন্টু ডেল্টা এস। তাই দুটো S1 তল এবং S3 তল
এই দুটোর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান হবে, ওটা আমি এখানে লিখেছি। সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন S1 ই ডট ডিএস ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন অফ S3 ই ডট ডিএস ইকুয়াল টু হবে ই ডট ডেল্টা এস, দুটোই সমান এবং প্রতিটির মান হবে ই ডট ডিএস। এইবার এই তিনটা সম্পর্ক থেকে অর্থাৎ এই মানটা এবং এই দুটোর মান 1 নম্বর সম্পর্কে বসিয়ে পাই S1 তলে সারফেস ইন্টিগ্রেশনে পাচ্ছি ই ডট ডিএস, এই যে এটা সমান ই ডট ডিএস। S2 তলের যেটা সারফেস ইন্টিগ্রেশন ওটা 0, তাই 0 লিখেছি। আর S3 তলের সারফেস ইন্টিগ্রেশন এটা হচ্ছে ই ডট ডিএস লিখেছি সমান কিউ বাই ইপসাইলন 0। তাহলে বাম পক্ষে পাচ্ছি এই দুটো যোগ হয়ে গেলে 2E ইন্টু ডেল্টা এস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। তো 2E ইন্টু ডেল্টা এস ইকুয়াল টু কিউর জায়গায় ইউজ করতে পারি সিগমা ডেল্টা এস। একক ক্ষেত্রফলে অবস্থিত আধান হলো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, আর ডেল্টা এস ক্ষেত্রফলে অবস্থিত আধান সিগমা ডেল্টা এস, এটা নিশ্চয়ই দেখিয়েছি আমি। হ্যাঁ, এই যে পৃষ্ঠ পরিবাহী যে তলটা সারফেসটা, এখানে এর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ধরেছি, তাহলে এই গাউসীয় তল দ্বারা আবদ্ধ অংশে যে পরিমাণ আধান রয়েছে সেটা কিউর মানটা হবে সিগমা ইন্টু ডেল্টা এস, কারণ এই ক্ষেত্রফলটা ডেল্টা এস ক্ষেত্রফলকে ঘিরে রেখেছে গাউসীয় তলটা, তাই কিউ ইকুয়াল টু সিগমা ডেল্টা এস, এই মানটা এখানে বসানো হচ্ছে কিউর জায়গায় সিগমা ডেল্টা এস। তাহলে পাচ্ছি কিউ সিগমা ডেল্টা এস বা ইপসাইলন 0। এবার আমাদের বের করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, দেখো ডেল্টা এস দুদিকে বাদ চলে যাবে, সিগমা বাই বাম পক্ষের 2টা ডান পক্ষে এলে তলায় চলে যাবে, সিগমা বাই 2 ইপসাইলন 0। এবার ভ্যাক্টরিক্যালি লিখলে ই ভেক্টর ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসাইলন 0 ইন্টু আর ইউনিট, এটা হবে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর দিক হবে আর ভেক্টরের দিকে যদি পাথটা পজিটিভলি চার্জড হয়। এই পাথটাতে যদি সর্বত্র পজিটিভ আধান থাকে তাহলে এর পৃষ্ঠ থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে নির্গত হবে, অর্থাৎ পি বিন্দুতে প্রাবল্যের অভিমুখ হবে বাইরের দিকে এবং আর ভেক্টরটাও ওই পৃষ্ঠতল থেকে দূরত্ব বোঝায় অর্থাৎ বাইরের দিকে। তাহলে আর ভেক্টর যেদিকে ই ভেক্টর অভিমুখ সেই দিকেই হবে। আর যদি পৃষ্ঠতলটা নেগেটিভলি চার্জড হয় তখন বলরেখার অভিমুখ বাইরে অসীম দূরত্ব থেকে পাতের দিকে এসে মিলিত হবে, অর্থাৎ এই ই এর অভিমুখটা তখন এই দিকে হবে। আর ভেক্টর এই দিকেই থাকবে, দূরত্বটা এটাই বোঝাবে, কিন্তু ই এর অভিমুখটা হবে এইদিকে। তাহলে এটা নেগেটিভলি চার্জড হলে ই এর অভিমুখ হবে আর এর অভিমুখের বিপরীতে, তখন এখানে একটা নেগেটিভ চিহ্ন ইউজ করতে হবে। ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস সিগমা বাই 2 ইপসাইলন 0 আর ইউনিট, এখানে মাইনাস দিলে বোঝাবে ই এর দিকটা আর এর বিপরীতে।